আসসালামু আলাইকুম, পিপলস পার্সপেক্টিভের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি নির্বাচন নয়, সরকার পরিবর্তনও নয়, গণভোট। কারণ নির্বাচন প্রতিনিধিকে বেছে নেয়, কিন্তু গণভোট সরাসরি জনগণের কণ্ঠস্বরকে প্রকাশ করে। এই পার্থক্য বোঝা জরুরি। গণভোটে জনগণ মধ্যস্থতাকারী ছাড়াই রাষ্ট্রকে নির্দেশ দেয়। এবারের গণভোট সেই অর্থে একটি ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচন কমিশনের তথ্য বলছে, হ্যাঁ ভোট পড়েছে 4,82,00,000-এরও বেশি, আর না ভোট 2,20,00,000-এরও কিছু বেশি। ব্যবধান শুধু বড় নয়, রাজনৈতিকভাবে নির্ধারক। এটি কোনো সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা নয়, এটি একটি স্পষ্ট জনমত। জনগণ সংবিধান সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। গণতান্ত্রিক তত্ত্বে এই অবস্থানকে বলা হয় সরাসরি সার্বভৌমত্বের প্রকাশ। রাষ্ট্রবিজ্ঞানী জ্যাক রুশোর ভাষায়, সার্বভৌমত্ব প্রতিনিধির কাছে ন্যস্ত করা যায়, কিন্তু তার উৎস কখনো জনগণের বাইরে নয়। বাংলাদেশের সংবিধানের ৭(১) অনুচ্ছেদ একই কথা পুনর্ব্যক্ত করে। রাষ্ট্র ক্ষমতার মালিক জনগণ। ফলে গণভোটের রায় কেবল রাজনৈতিক মতামত নয়, এটি সাংবিধানিক বৈধতা অর্জনকারী নির্দেশনা। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনে প্রধান প্রশ্ন ছিল রাজনৈতিক পরিবর্তনকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যাবে। কেননা আন্দোলন রাষ্ট্র বদলায় না, প্রতিষ্ঠান বদলায়। সেই প্রয়োজন থেকেই জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছিল। লক্ষ্য ছিল ক্ষমতার কাঠামো পুনর্বিন্যাস করা এবং দীর্ঘদিনের শাসন সংকটের স্থায়ী সমাধান খোঁজা। কিন্তু এখানেই রাজনৈতিক বাস্তবতার সঙ্গে নীতিগত সংকটের সংঘর্ষ শুরু হয়। সংবিধানকে জাতীয় সামাজিক চুক্তি হিসেবে দেখার পরিবর্তে দলীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার প্রবণতা আবার সামনে আসে। বিএনপির অবস্থান সেই বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। তারা 1972 সালে সংবিধানের ধারাবাহিকতার উপর জোর দিয়েছে, যেখানে শক্তিশালী ও কেন্দ্রীভূত নির্বাহী কাঠামোকে রাষ্ট্রস্থিতির পূর্ব শর্ত হিসেবে দেখা হয়। এই যুক্তির পেছনে প্রশাসনিক ধারাবাহিকতার একটি পরিচিত ধারণা কাজ করে, কিন্তু ইতিহাস দেখায় 1972 সালে সংবিধান নিজেই বহুবার পরিবর্তিত ও বিকৃত হয়েছে। চতুর্থ সংশোধনী থেকে সামরিক শাসনের অধ্যায় সব মিলিয়ে মূল কাঠামো ইতোমধ্যে রূপান্তরিত। ফলে সংবিধানকে অপরিবর্তনীয় ঐতিহ্য হিসেবে উপস্থাপন বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য ছিল দার্শনিক বিতর্ক। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ন্যূনতম রাজনৈতিক সমঝোতা তৈরি করা একটি কমন মিনিমাম গোল। কিন্তু শুরু থেকেই একটি মৌলিক ঘাটতি ছিল, বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করা হয়নি। সরকারের নকশা ছিল, কিন্তু প্রয়োগ কাঠামো অনির্ধারিত ছিল। ফলে রাজনৈতিক আস্থাহীনতা ধীরে ধীরে গভীর হয়েছে। গণভোট ও নির্বাচন শেষ হওয়ার পর পরিস্থিতি পরিষ্কার হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপি একটি প্রতীকী হলেও গভীর রাজনৈতিক বার্তা দিয়েছে। এটি শুধুমাত্র এটি আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়া নয়, এটি গণভোটে অনুমোদিত একটি প্রক্রিয়ার বৈধতাকে প্রশ্নের মুখে দাঁড় করানো। কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন পেয়েছে। সেই আদেশের অংশ হিসেবেই সংস্কার পরিষদ এবং শপথ প্রক্রিয়া নির্ধারিত। ফলে শপথ প্রত্যাখ্যান মানে কার্যত গণভোটে প্রদত্ত জনসম্মতির একটি অংশ অস্বীকার করা। এখানে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠে আসে। নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব নিজেই হ্যাঁ ভোটের আহ্বান জানিয়েছিল, অর্থাৎ গণভোটের ফলকে রাজনৈতিক প্রতিশ্রুতির ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু পরে সেই কাঠামোর অংশ হতে অনীহা দেখানো দ্বৈত মানদণ্ডের ইঙ্গিত দেয়, যা রাজনৈতিক আস্থার সংকট তৈরি করে। সংস্কার পরিষদ ব্যর্থ হলে বিকল্প পথ হিসেবে সংবিধানের 142 অনুচ্ছেদ সামনে আসে, কিন্তু এই পথ সীমাবদ্ধ। আদালতের নজির বলছে, মৌলিক কাঠামোগত পরিবর্তন এই ধারার অধীনে টেকসই হয় না। অতীতে অষ্টম ও ত্রয়োদশ সংশোধনী পরিণতি সেই সীমাবদ্ধতাকেই তুলে ধরেছে। ফলে গণভোট সমর্থিত কাঠামো উপেক্ষা করে সংস্কার এগোনো বাস্তবসম্মত নয়। 180 দিনের সময়সীমাও রাজনৈতিক কৌশল নয়, এটি ছিল দ্রুত প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা।
উদ্দেশ্য ছিল পরবর্তী নির্বাচনকে আরো স্বাধীন করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা। এই সময়সীমা নিয়ে অনীহার রাজনৈতিক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন ছিল না, এটি ছিল প্রজন্মগত রাজনৈতিক বিস্ফোরক। তাই এর বৈধতা দলীয় অবস্থানের ওপর নির্ভর করে না। এই জায়গা থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তি, জামাত ইসলামী, এনসিপি, ডাকসু এবং জুলাইয়ের তরুণ প্রজন্ম প্রশ্ন তুলছে, গণভোটের রায় কি সত্যি সম্মানিত হচ্ছে? ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য এই বিতর্কের সংসদের ভেতরে নিয়ে এসেছে। তার বক্তব্যে মূল যুক্তি ছিল সহজ, যে প্রক্রিয়া নির্বাচন সম্ভব করেছে সেই প্রক্রিয়াকে অস্বীকার করা যায় না। একইভাবে নাগরিক সমাজ ও ছাত্র রাজনীতির প্রক্রিয়াও একটি বড় বাস্তবতা নির্দেশ করছে। তরুণ প্রজন্ম দল নয়, কাঠামোগত পরিবর্তন চায়। রাষ্ট্রবিজ্ঞানী হান্না অ্যারেন্ট বলেছিলেন, ক্ষমতার উৎস মানুষের সম্মতি। এই সম্মতি যখন গণভোটে সরাসরি প্রকাশিত হয়, তখন তাকে প্রক্রিয়াগত যুক্তি দিয়ে পাশ কাটানো রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জুলাই আন্দোলনে প্রাণ হারিয়েছে অন্তত 1400 মানুষ, আহত হয়েছে কয়েক 10,000। এই আত্মত্যাগ কোনো দলীয় ক্ষমতা পরিবর্তনের জন্য ছিল না, ছিল রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের প্রত্যাশায়। সেই প্রেক্ষাপটে গণভোটের রায় শুধু আইনি নয়, নৈতিক দায়ও তৈরি করেছে। আজ বাংলাদেশের সামনে মূল প্রশ্নটি রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিক। গণভোট কি রাষ্ট্রের সর্বোচ্চ জনমত হিসেবে বিবেচিত হবে, নাকি দলীয় ব্যাখ্যার ভেতরে সীমাবদ্ধ থাকবে? ইতিহাস বলে, জনগণের প্রত্যক্ষ রায়ের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কোনো রাজনৈতিক অবস্থান টেকে না। বিভক্ত জাতি স্থিতিশীল হয় না। তাই এখন সবচেয়ে বড় দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক শক্তির ঐকমত্যের সংস্কৃতি তৈরি করা এবং গণভোটের রায়কে বাস্তব নীতিতে রূপ দেয়া। কারণ শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, জুলাই কি স্মৃতি হয়ে থাকবে, নাকি রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের রূপ নেবে? ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।